একদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি, জোড়া পিটিশন দায়ের হয়েছে। অন্যদিকে কলকাতায় পুলিশের তৎপরতা, নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মধ্যে আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৎপর হলো ইডি। এর আগে গত বৃহস্পতিবার দিল্লির মামলায় তল্লাশি চালানো হয়েছিল, আর এবার কলকাতায় কয়লা পাচার মামলায় তৎপর হলো ইডি। কলকাতার মামলাতেও ইডি আধিকারিকরা তারা সক্রিয় হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে, দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকা এবং নীরদ মণ্ডলকে তলব করা হয়েছে। সরাসরি কথা বলবো প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রকাশ, দুই কয়লা ব্যবসায়ীকে তলব, ঠিক কি জানা যাচ্ছে, কি ধরনের যোগসূত্র এদের রয়েছে এই মামলার সঙ্গে এবং কবে তলব করা হয়েছে, ঠিক কি খবর প্রকাশ? দেখো, আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার দিল্লির ইডির অফিসাররা সদর দপ্তর থেকে কলকাতায় চলে এসেছিলেন এবং 8 জন অফিসার আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে তল্লাশি অভিযান চালান। এবার ঠিক 5 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি কলকাতার যে ইডি অফিসাররা, যে নতুন মামলা, তুমি জানো প্রায় 1.5 মাস আগে নতুন একটি কয়লার মামলা শুরু করেছেন কলকাতা জোনের অফিসাররা, এবং সেই কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি অফিসাররা বলা যায়। এবং ইতিমধ্যেই কিন্তু 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। এই 6 জন কারা? তাদের মধ্যে 2 জন হচ্ছেন কয়লা পাচার মামলায় যারা অভিযুক্ত হিসেবে যাদের দেখা হচ্ছে এবং যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, 2 জন কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকা এবং নীরদ মণ্ডল। এর বাইরে আরেকজন ব্যবসায়ী যিনি কলকাতায় থাকেন, বাইপাস সংলগ্ন একটি আবাসনে, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কৃষ্ণ কয়াল, তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, নগদ টাকা, তাকেও তলব করা হয়েছে। এবং আরও 3 জন যারা এই গোটা কয়লা সিন্ডিকেটে রয়েছে তাদের তলব করা হয়েছে, মোট 6 জন। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাদের তলব করা হয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে যে তল্লাশি অভিযানে যে নথি, ডিজিটাল এভিডেন্স এবং ডকুমেন্টস পাওয়া গেছিল সেটা খতিয়ে দেখার পর তারা মনে করছেন যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র রয়েছে, সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল, টোল প্লাজার নামে অবৈধভাবে টাকা তোলা হতো। তো মূলত এই টাকা কোথায় যেত এবং আসানসোল বা ওই জোন থেকে যে কলকাতায় টাকা পাঠানো হতো সেটা কোথায় পাঠানো হতো, অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়ার জন্য এবার কিন্তু কলকাতার অফিসাররা কয়লা পাচার মামলায় সক্রিয় উঠেছেন এবং ইতিমধ্যেই 2 কয়লা ব্যবসায়ী সহ 6 জনকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। 1.5 লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে 16,000 17,000 মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে, ছাদ করে দেবে। দেওয়ার কথা ছিল মোদির আর বিজেপির, কেন্দ্র সরকারের, আর দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার। তারা বলেছে, আমরা করেছি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 12 বছর ক্ষমতায়। বিজেপির নেতাদের বলবো, আসুন এই কুচবিহারে জায়গা বাঁচুন। রাজ্য নেতাদের কেউ যদি আমার কথা শোনে, দেশের নেতারা তো বাংলা বলতে পারে না, তাদেরকে বলে লাভ নেই। যদি আমার কথা কারোর কানে ঢোকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কি করেছে, আর একদিকে মোদীর সরকার 12 বছরে কুচবিহারের জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি না করতে পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসুন, লড়াই করবেন, লড়াই করবেন। আপনাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম কি। যে দল 70টা আসন নিয়ে একজন গরিব যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, সে যদি বাংলায় ক্ষমতায় থাকতো কি অবস্থা করতো রাজ্যটার? আপনি দেখুন না, অন্যান্য রাজ্যগুলোর যেখানে এরা দায়িত্বে আছে, নিয়ে যাও, বয়স্ক লোকেরা আছে, আপনারা বসুন, নিচে রোদ আছে, বসুন। যা বাবা, পায়ে ব্যথা হচ্ছে, যা বস। যারা 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে
আমাদের ওয়ার্ডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে পাকোড়া বিক্রি করবে, বিজেপির বাবারা ঠিক করবে? বিজেপি ঠিক করবে আমি কি রঙের জামা পরবো, আমি কি ভাষায় কথা বলবো, আমি কি দিয়ে ভাত খাবো? কোনোদিন হিন্দুত্বর কোনো হিন্দু ধর্মের কোনো গ্রন্থ বা বই এটা পড়েছে? গীতার একটা শ্লোক বলতে পারবে? হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রকে পাথেয় করে চলার কথা শেখায়। ইসলাম ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। খ্রিস্টান ধর্ম কোনোদিন বিভাজন বৈষম্যর কথা শেখায় না। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করেন নিজেদেরকে, জিজ্ঞেস করেছেন এদেরকে আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? দেখেছেন? যারা নোটিশ পেয়েছে সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে। আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচন কমিশনের ঘোষিত অপরিকল্পিত এসআইআর এর কারণে কষ্ট পাচ্ছেন, আমি তাদের অনুরোধ করব লাইনে দাঁড়াবেন আর মনে মনে ঈশ্বর আল্লাহ ভগবান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন ভোটের লাইনে দাঁড়ানোর সময় যাতে এদের একটা ভোটও না পায়, এদেরকে একটা ভোটও দেবেন না। যারা 2016-তে আমাদের নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে? আবার 10 বছর পরে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ। আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে, তিনি সত্যি কথাটা বলেছেন। তিনি কি বলছেন? বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে, বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে, আসামের এনআরসি লিস্ট দেখবেন 12 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি। অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে, রাষ্ট্রপতির আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আছে, তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি। আমি বলছি না, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে। সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই। আমাদের মাথা নত করলে চলবে না। আপনারা বলুন তো, আমাদের এই যে টাকা আটকে রেখেছে, আপনারা চান আমরা এদের পায়ে ধরি, মাথা নত করি, বশ্যতা স্বীকার করি, আত্মসমর্পণ করি, মেরুদণ্ড বিকিয়ে দিই? চান? বলুন কুচবিহারের ভাইয়েরা, বলুন চান না? আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি? আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি? ওই 100 দিনে গেছিলাম, মনে আছে তো? 2024 সালে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বাংলার মানুষ জিতেছে, বিজেপি হেরেছে। তাই আবার হামলা। বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও, বার করে দাও। এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি আজকে এখানে সভা করতে এলাম, আমি আবার 1 মাস পরে কুচবিহারে আবার আসব। আপনারা যেখানে বলবেন
আমি সেখানে যাব, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো, যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে গ্রামে যেতে বলবেন যাব। 9-0 করার দায়িত্ব আপনাদের, আর কুচবিহারের 9টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। আজকে আপনাদের সাথে আমার যে দূরত্ব ছিল বা যে দেওয়াল ছিল, সে দেওয়াল আমি নিজে ভেঙে দিচ্ছি। আপনাদের কিছু থাকলে আপনারা সরাসরি আমাকে জানাবেন, আমার কিছু থাকলে আমি সরাসরি আপনাদের জানাবো। কিন্তু আমি কলকাতায় ফিরে নেতৃত্বকে আশ্বস্ত করে বলতে পারি যে কুচবিহার সবুজময় হয়ে গেছে। দেখুন, ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক লাইট দেখবেন 3টে রং হয়, একটা লাল, একটা গেরুয়া, আর একটা সবুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।